ইতিহাস কি সত্যিই নিজেকে পুনরাবৃত্তি করে, নাকি আমরা বারবার একই অন্ধকার গর্তে পা দিই? 2024 সালের 9ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নিথর দেহ যখন উদ্ধার হলো, গোটা বাংলা থমকে গিয়েছিল। আমরা নাম দিয়েছিলাম অভয়া। কিন্তু এই অভয়ার করুণ পরিণতি কি স্রেফ এক বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর বীজ বোনা হয়েছিল আজ থেকে 34 বছর আগে, অন্য এক 30শে মেতে? আজ গসিপ গ্যালারিতে আমরা এক এমন সত্যের মুখোমুখি দাঁড়াবো যা হয়তো আপনার রক্ত হিম করে দেবে। অনেকেই ভাবছেন অভয়ার ওপর হওয়ায় পাশবিক অত্যাচার এক উন্মত্ত বিকৃতির ফসল, কিন্তু আমি যদি বলি না, এটি একটি সুপরিকল্পিত থিওরি, একটি রাজনৈতিক ছক, যার খসড়া তৈরি হয়েছিল 90-এর দশকের শুরুতে। সেই থিওরি ছিল, যখনই কোনো নারী সরকারের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলবে, তখনই তাকে এমন এক চরম শাস্তি দেওয়া হবে যা যুগ যুগ ধরে বাকিদের মুখ বন্ধ করে রাখবে। কে এই অনিতা দেওয়ান? 1990 সালের 30শে মে দক্ষিণ 24 পরগনার বানতলায় যখন অনিতা দেওয়ান এবং তার দুই নারী সহকর্মীর ওপর পৈশাচিক হামলা চালানো হয়েছিল, তখন ক্ষমতার মসনদে থাকা নেতারা বলেছিলেন, এসব তো হয়েই থাকে। কিন্তু কেন হয়েছিল? অনিতা দেওয়ানের অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল, তিনি জেনে ফেলেছিলেন গ্রামীণ উন্নয়নের কোটি কোটি টাকা কিভাবে শাসক দলের পঞ্চায়েতগুলো আত্মসাৎ করছে। তিনি প্রমাণ নিয়ে ফিরছিলেন, ঠিক যেমনটা বলা হয় অভয়ার ক্ষেত্রেও। তিনিও কি হাসপাতালের কোনো গভীর দুর্নীতির প্রমাণ পেয়ে গিয়েছিলেন? বানতলার সেই ধান খেতে অনিতা দেওয়ানের সাথে যা ঘটেছিল, 2024-এ এসে অভয়ার সাথেও ঠিক সেই একই নৃশংসতার পুনরাবৃত্তি আমরা দেখলাম। একই ধরনের আঘাত, একই ধরনের প্রমাণ লোপাটের চেষ্টা এবং ঠিক একই কায়দায় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাকে ধামাচাপা দেওয়ার মরিয়া প্রয়াস। এক পাশে অনিতা দেওয়ান, অন্য পাশে আমাদের অভয়া। সময়ের ব্যবধান 34 বছরের, কিন্তু দুষ্কৃতীদের কায়দা আর ক্ষমতার দম্ভ পাল্টায়নি একটুও। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব কিভাবে বানতলার সেই রক্ত ভেজা মাটি থেকে আর আরজিকরের সেমিনার রুম পর্যন্ত একই সুতোয় গেঁথে আছে দুর্নীতির এক বিষাক্ত জাল। তৈরি হন এক এমন সফরের জন্য যা আপনার বিবেককে নাড়িয়ে দেবে। আজ আমরা বলবো সেই না বলা গল্প, অনিতা দেওয়ানের গল্প, যার বিচার আজও বাংলার মাটিতে অসম্পূর্ণ রয়ে গেছে। 90-এর দশকের শুরু। পশ্চিমবঙ্গ তখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে জ্যোতি বসুর লৌহ কঠিন শাসন আর অন্যদিকে বামফ্রন্টের ক্যাডার রাজ। তখনকার দিনে গ্রাম বাংলায় একটি প্রচলিত কথা ছিল, পঞ্চায়েত মানেই পার্টি আর পার্টি মানেই শেষ কথা। সেই সময়ে সাধারণ মানুষের মনে এক অদ্ভুত দ্বিধা কাজ করত। একদিকে উন্নয়নের স্বপ্ন, অন্যদিকে শাসকের দাপটে কুঁকড়ে থাকা এক সমাজ। 1990 সালের 30শে মে যখন ঘনিয়ে আসছে, তখন বামফ্রন্ট সরকার তার ক্ষমতার চূড়ায়। পঞ্চায়েত ব্যবস্থা তখন সরাসরি পার্টির দখলে। গ্রামীণ উন্নয়নের জন্য ইউনিসেফ বা বিশ্ব ব্যাংক থেকে যে বিপুল অর্থ আসত, তার উপর নজরদারি করার ক্ষমতা খোদ ভগবানেরও ছিল না। আর ঠিক সেই জায়গাতেই সিস্টেমের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিলেন অনিতা দেওয়ানের মতো কিছু সৎ সরকারি আধিকারিক। সেই সময়ের রাজনৈতিক পরিবেশটা বোঝার চেষ্টা করুন। তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল না 24 ঘন্টার নিউজ চ্যানেল। কোনো ঘটনা ঘটলে তা জনতার কাছে পৌঁছতে সময় লাগতো কয়েকদিন, আর এই সুযোগটাকেই কাজে লাগাতো তৎকালীন ক্যাডার বাহিনী। প্রশাসনের ভেতর থেকে যদি কেউ দুর্নীতির প্রতিবাদ করত, তবে তাকে জনগণের শত্রু বা পার্টির বিরোধী তকমা দিয়ে দেওয়া হতো। অনিতা দেওয়ান যখন ইউনিসেফের ফান্ডের অপব্যবহারের প্রমাণ হাতে পান, তিনি হয়তো জানতেন না তিনি মৌচাকে ঢিল মেরেছেন। তিনি জানতেন না যে তিনি কেবল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন না, বরং তিনি লড়াই করছেন এমন এক কাঠামোর বিরুদ্ধে যারা নিজেদের অজেয় মনে করত।
জ্যোতি বসুর সেই শাসনামলে একটি কথা খুব পরিষ্কার ছিল, ভয়। সেই ভয় যেমন ছিল সাধারণ কৃষকের মনে, তেমনি ছিল সরকারি আমলাদের মনে। যদি আপনি সিস্টেমের সাথে চলেন তবে আপনি নিরাপদ, আর যদি আপনি সিস্টেমকে চ্যালেঞ্জ করেন তবে আপনার পরিণতি হবে অনিতা দেওয়ানের মতো। বানতলা কাণ্ডের আগে এবং পরেও পশ্চিমবঙ্গে এমন বহু ঘটনার সাক্ষী থেকেছে যেখানে অপরাধীদের আড়াল করা হয়েছে জনগণ বা গ্রামবাসীর দোহাই দিয়ে। আজ আমরা যখন আরজি করের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সময়ের কথা ভাবি, তখন অবাক হতে হয়। আজও কি সেই একই ধরনের সিস্টেম বা সিন্ডিকেট কাজ করছে না? আজও কি প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে সেই একই ধরনের পাশবিকতা ব্যবহার করা হচ্ছে না? অনিতা দেওয়ানের সেই লড়াকু দিনগুলো ছিল আসলে বাংলার আগামীর জন্য এক অশনি সংকেত, যা আমরা হয়তো তখন বুঝতে পারিনি, অথবা বুঝতে দেওয়া হয়নি। 1990 সালে 30শে মে, ক্যালেন্ডারের পাতায় এই তারিখটা আজও বাংলার ইতিহাসে এক কলঙ্কিত দিন হয়ে উজ্জ্বল হয়ে আছে। দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে ফিরছিলেন 4 জন মানুষ: অনিতা দেওয়ান, উমা ঘোষ এবং রেণু ঘোষ, সাথে ড্রাইভার অবনী নাইয়া। তারা কাজ সেরে ফিরছিলেন, কিন্তু তাদের ব্যাগে তখন ছিল এমন এক বারুদ যা পুরো সরকারকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। ইউনিসেফের ফান্ডের দুর্নীতির সেই অকাঠ্য প্রমাণগুলো ছিল তাদের সাথে। সন্ধ্যা 6:30। আকাশ কিছুটা মেঘলা। কলকাতার খুব কাছে ইস্টার্ন বাইপাস রোডের বাটুলা বা বানতলার মোড়ে যখন তাদের গাড়িটি পৌঁছালো, তখন পরিবেশটা ছিল অস্বাভাবিক থমথমে। হঠাৎ একদল লোক রাস্তার মাঝখানে এসে তাদের পথ আটকানোর চেষ্টা করলো। ড্রাইভার অবনী নাইয়া ছিলেন এক লড়াকু মানুষ। তিনি বিপদের গন্ধ পেয়েছিলেন। তিনি গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে দিলেন, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। পালাতে গিয়ে একটি গর্তে চাকা পড়ে গাড়িটি উল্টে যায় বানতলার সেই নির্জন সিপিএম পার্টি অফিসের কাছে। গাড়িটি উল্টে যাওয়ার পর কয়েক সেকেন্ডে সেই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো একদল হিংস্র হায়নার উল্লাস। মাত্র 10 থেকে 12 জন লোক মুহূর্তের মধ্যে গাড়িটিকে ঘিরে ধরল। তাদের হাতে ছিল লাঠি, রড আর কেরোসিনের বোতল। শুরু হলো এক নারকীয় তাণ্ডব। গাড়ির ভেতর থেকে অনিতা দেওয়ানদের টেনে হিঁচড়ে বের করা হলো। ড্রাইভার অবনী নাইয়া তার সম্মান আর তার যাত্রীদের রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই হায়নাদের কাছে বীরত্বের কোনো দাম ছিল না। শাস্তিস্বরূপ অবনী নাইয়ার ওপর চালানো হলো পৈশাচিক অত্যাচার। তার যৌনাঙ্গ পিষে দেওয়া হলো পা দিয়ে। রক্তে ভেসে গেল বানতলার রাস্তা। অবনী জানতেন না তার এই অসম লড়াইয়ের শেষ হবে 4 দিন পর এসএসকেএম হাসপাতালের আইসিইউতে। এরপর শুরু হলো সেই 5 ঘন্টার ভয়াবহ অধ্যায়। 3 জন মহিলা অফিসারকে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো পাশের দিগন্ত বিস্তৃত ধান খেতে। তখন রাত নেমেছে। গ্রাম বাংলার সন্ধ্যার পর যেখানে প্রদীপের আলো জ্বলে, সেখানে বানতলার সেই ধান ক্ষেত সাক্ষী থাকলো এক পাশবিক উন্মাদনার। অনিতা দেওয়ানরা চিৎকার করছিলেন, কিন্তু সেই চিৎকার কি আদেও কোনো মানুষের কানে পৌঁছেছিল, নাকি সেই 5 ঘন্টা ধরে পুরো এলাকাকে বন্ধ করে রাখা হয়েছিল? আশেপাশেই ছিল পার্টি অফিস, ছিল থানা, কিন্তু পুলিশ এলো 5 ঘন্টা পর। ততক্ষণে সব শেষ। অনিতা দেওয়ানদের নগ্ন দেহ যখন ধান ক্ষেত থেকে উদ্ধার করা হলো, তখন তাদের শরীরে প্রাণের কোনো স্পন্দন ছিল কি? ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তাররা যখন তাদের স্ট্রেচারে শুয়ে দেখছিলেন, তারা বুঝে উঠতে পারছিলেন না এরা কি জীবন্ত মানুষ নাকি মাংসের পিণ্ড। অনিতা দেওয়ানের দেহটি ছিল সব থেকে নিথর। তার অপরাধ ছিল তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি অনুনয় করেননি, বরং লড়েছিলেন। আর সেই লড়াইয়ের শাস্তি হিসেবে তার উপর যা চালানো হয়েছিল
হত্যা ময়নাতদন্তের টেবিলে ডাক্তারদের মূর্ছিত করে দিয়েছিল। ভাবুন তো সেই দৃশ্য। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যাতে ইউনিসেফের সেই ফান্ডের দুর্নীতি সমস্ত নথিপত্র ছাই হয়ে যায়। কিন্তু সেই আগুনের শিখা কি শুধু কাগজ পুড়িয়েছিল? না, সে আগুনের শিখা বাংলার গণতান্ত্রিক ব্যবস্থাকে পুড়িয়ে খাক করে দিয়েছিল। বানতলা সেই ধান খেতে কেবল ধর্ষণ করা হয়নি, সেখানে বাংলার বিচার ব্যবস্থাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আজ আমরা যখন আরজি করের সেমিনার রুমের দিকে তাকাই, আমাদের কি মনে পড়ে না সে অন্ধকার ধান ক্ষেতের কথা? সেদিনও পুলিশ 5 ঘন্টা দেরি করেছিল। আজও কি আমরা কোনো অদৃশ্য শক্তির বিলম্ব দেখছি না? সেদিনও গাড়িতে আগুন দিয়ে প্রমাণ মোছার চেষ্টা করা হয়েছিল। আজও কি আমরা রেনোভেশনের নামে প্রমাণ লোপাটের অভিযোগ শুনছি না? বানতলা সেই অভিশপ্ত 30শে মে আমাদের শেখায়, ক্ষমতার খিদে যখন বাড়ে তখন নারীর সম্মান আর জীবনের কোনো মূল্য থাকে না সিস্টেমের কাছে। অনিতা দেওয়ান, ডেপুটি ডিস্ট্রিক্ট এক্সটেনশন মিডিয়া অফিসার। সরকারি পদের এই দীর্ঘ নামটির আড়ালে আসলে কেমন মানুষ ছিলেন তিনি? যারা তাকে ব্যক্তিগতভাবে চিনতেন তারা বলেন অনিতা ছিলেন এক ইস্পাত কঠিন চরিত্রের নারী। তৎকালীন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে তিনি ছিলেন এমন একজন আধিকারিক যার কলম কোনো আপোষ করতে জানত না। মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটি হয়তো জানতেন না যে তার এই সততাই একদিন তার মৃত্যুদণ্ড হয়ে দাঁড়াবে। আজ আমরা যখন আরজি করে সেই তরুণী চিকিৎসকের ডায়েরির কথা বলি, আমাদের কি মনে পড়ে না অনিতার সেই ব্যাগের কথা, যে ব্যাগে ঠাসা ছিল গোসাবার পঞ্চায়েতগুলোর দুর্নীতির কালো খতিয়ান? 1990 সালের সেই সময়ে ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে গ্রামীণ মা ও শিশুদের স্বাস্থ্য উন্নয়নের জন্য কোটি কোটি টাকা আসতো। কিন্তু সেই টাকা কি সাধারণ মানুষের কাছে পৌঁছতো? নাকি মাঝ রাস্তায় সেই টাকা শ্রাদ্ধ করত একদল রাজনৈতিক কালনাগিন? অনিতা দেওয়ান তদন্তে নেমে দেখেছিল এক ভয়ঙ্কর সত্য। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলোতে শিশুদের টিকাকরণ বা গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার সিংহভাগই যাচ্ছিল সিপিএম এর নিয়ন্ত্রিত পঞ্চায়েতগুলোর দলীয় ফান্ডে। মাটির নিচের উন্নয়নের নামে আসলে ভরাট হচ্ছিল কিছু নেতার পকেট। অনিতা চুপ করে থাকতে পারতেন। তিনি পারতেন ফাইলটা ধামাচাপা দিয়ে পদোন্নতি নিতে, কিন্তু অনিতা ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি গোসাবার দুর্গম এলাকায় নিজে গিয়ে প্রমাণ সংগ্রহ করতে শুরু করেন। তিনি জানতেন তাকে নজরে রাখা হচ্ছে। তিনি জানতেন সরকারি দপ্তরের দেওয়ালগুলোরও কান আছে। কিন্তু অনিতা থেমে থাকেননি। 30শে মে কলকাতায় ফেরার সময় তার ব্যাগে ছিল সেই সমস্ত ভাউচার, সেই সমস্ত হিসেব যা প্রকাশ্যে এলে অনেক বড় মাথার পতন নিশ্চিত ছিল। সেই সময় গ্রাম বাংলার পঞ্চায়েত ছিল শাসকের এক একটি দুর্গ। সেই দুর্গের ভেতর কেউ তৎস্বরূপ খবর খুঁজবে, এটা ছিল ক্যাডার বাহিনীর কাছে অকল্পনীয়। অনিতা দেওয়ান তাদের কাছে কেবল একজন অফিসার ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক বিপজ্জনক শত্রু, যাকে স্তব্ধ করা ছাড়া তাদের কাছে আর কোনো পথ ছিল না। একবার ভাবুন তো সেই সময়ের কথা। অনিতা এবং তার সাথে থাকা উমা ঘোষ বা রেণু ঘোষ, তারা কেবল সরকারি দায়িত্ব পালন করছিলেন না, তারা চেষ্টা করছিলেন মানুষের হক বুঝে নিতে। অনিতা দেওয়ান যখন গোসাবা থেকে রওনা দিয়েছিলেন, তিনি হয়তো মনে মনে ভাবছিলেন কালই এই রিপোর্ট তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। কিন্তু সেই কর্তৃপক্ষ বা সিস্টেম কি সত্যি তার রিপোর্ট চেয়েছিল, নাকি সিস্টেমই অপেক্ষা করছিল কখন অনিতা ওই নির্জন রাস্তার ফাঁদে পা দেবেন? অনিতা দেওয়ানকে ধর্ষণ এবং হত্যা করার ধরনটি ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং প্রতীকী। এটা ছিল একটা বার্তা, যদি তোমরা তোমাদের দুর্নীতির ওপর আলোকপাত করো তবে তোমাদের দেহকে আমরা এমনভাবে ক্ষতবিক্ষত করব যে তোমাদের অস্তিত্বটুকু চিনতে পারবে না কেউ। অনিতা দেওয়ান কেবল এক নারীর নাম নয়, তিনি ছিলেন সেই সময়ের প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি ছিলেন সেই প্রদীপ
যা ঝোড়ো হাওয়ায় নিভে যাওয়ার আগে পর্যন্ত দুর্নীতির অন্ধকার গুহায় আলো ফেলার চেষ্টা করেছিল। বানতলা সেই ধানি জমিতে অনিতার সেই ব্যাগটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত প্রমাণ। কিন্তু সে আগুন আজও নেভেনি। অনিতার সেই লড়াকু আত্মা আজও আমাদের জিজ্ঞেস করে, বিচার কি আমরা পেয়েছি? বাংলার ইতিহাসে যখনই বানতলা গণধর্ষণ কাণ্ডের নাম নেওয়া হয়, তখনই তিনটি নাম সব থেকে বেশি উচ্চারিত হয়: অনিতা দেওয়ান, উমা ঘোষ এবং রেণু ঘোষ। কিন্তু এই নারকীয় ঘটনার আড়ালে ঢাকা পড়ে যায় আরও একটি নাম, এমন এক নাম যা বীরত্বের এক চরম উদাহরণ হয়েও আজ ইতিহাসের ডাস্টবিনে পড়ে আছে। তিনি ছিলেন অবনী নাইয়া, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের এক সাধারণ গাড়ি চালক। 30শে মের সেই অভিশপ্ত সন্ধ্যায় অবনী কেবল একজন ড্রাইভার ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন 3 মহিলার শেষ রক্ষাকর্তা। বানতলা সেই অন্ধকার মোড়ে যখন 4-5 জন লোক হঠাৎ করে গাড়ির পথ আটকায়, অবনী নাইয়া বুঝতে পেরেছিলেন এরা যাত্রী নয়, এরা যমদূত। সেই সময় অবনী চাইলে গাড়ি থামিয়ে পালিয়ে যেতে পারতেন, হয়তো তার প্রাণ বেঁচে যেত। কিন্তু অবনী ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি তার গাড়ির যাত্রীদের নিজের পরিবারের মতো আগলে রাখার চেষ্টা করেছিলেন। তিনি গতি বাড়িয়ে দিলেন। ঘাতকদের পাথর আর লাঠির ঘা যখন গাড়ির কাঁচে আছড়ে পড়ছে, অবনী তখন স্টিয়ারিং ধরে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের সেই গর্ত, যাতে চাকা পড়ে গাড়িটি উল্টে গেল, আর সেখানেই শেষ হয়ে গেল অবনীর প্রতিরোধ। গাড়িটি উল্টে যাওয়ার পর একদল হায়না যখন মহিলাদের টেনে বের করছিল, অবনী তখন রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। ভাবুন তো সেই দৃশ্য, একদিকে 10-12 জন সশস্ত্র দুষ্কৃতী, আর অন্যদিকে একা এক নিরস্ত্র ড্রাইভার। অবনী তাদের থামানোর চেষ্টা করেছিলেন, চিৎকার করেছিলেন, আর ঠিক এই কারণেই তার উপর নেমে এলো এমন এক সাজা যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। দুষ্কৃতীরা তাকে আঘাত করার পর মাটিতে ফেলে দেয়। তারপর শাস্তি স্বরূপ অবনী নাইয়ার যৌনাঙ্গ বুট দিয়ে পিষে দেওয়া হয়। কেন? কারণ তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি অপরাধীদের চিনে ফেলার বা বাধা দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছিলেন। যখন পুলিশ 5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছালো, তখন অবনীর শরীর থেকে ক্রমাগত রক্ত ঝরছে। তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 4 জুন সকাল 5:40 যখন অবনী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন ময়নাতদন্তের টেবিলে ডাক্তারদের চোখ কপালে উঠেছিল। একজন মানুষের শরীরে কতগুলো আঘাত থাকতে পারে? অবনী নাইয়ার শরীরে পাওয়া গিয়েছিল মোট 43টি গভীর আঘাতের চিহ্ন। তার পাঁজরের হাড় ছিল গুঁড়ো করা, তার গোপনাঙ্গ ছিল ছিন্ন ভিন্ন। এটা স্রেফ খুন ছিল না, এটা ছিল শরীরের ওপর চালানো এক সুপরিকল্পিত আক্রোশ। অবনী নাইয়া মারা যাওয়ার আগে কয়েক ঘন্টা জ্ঞান পেয়েছিলেন। তিনি কি বিচার চেয়েছিলেন, নাকি তিনি স্রেফ ওই 3 মহিলার কথা ভেবেছিলেন? আজ যখন আমরা আরজি করে সেই তরুণী চিকিৎসকের জন্য বিচার চাইছি, আমাদের কি মনে পড়ে না অবনী নাইয়ার কথা, যিনি ক্ষমতার লোলুপ দৃষ্টির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন? সিস্টেম তাকে সুরক্ষা দিতে পারেনি, বরং খুনিদের আড়াল করেছিল। অবনী নাইয়া বাংলার সেই বিস্তৃত মহানায়ক, যার রক্ত বানতলার মাটিতে মিশে আজও আমাদের ভীরুতাকে ধিক্কার জানায়। একজন সাধারণ ড্রাইভার যদি এত বড় অন্যায়ের বিরুদ্ধে একা রুখে দাঁড়াতে পারেন, তবে আমরা কেন পারবো না? অবনীর 43টি ক্ষতচিহ্ন আসলে বাংলার 43টি বিচারহীনতার দলিল। রাত গভীর। ন্যাশনাল মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগ তখন প্রতিদিনের মতোই ব্যস্ত। কিন্তু রাত 11টার পর যখন পুলিশের ভ্যান থেকে 3 মহিলার রক্তাক্ত এবং বিবস্ত্র দেহ নামানো হলো, তখন সেই ব্যস্ততা যেন এক নিমেষে জমাট বাঁধা বরফ হয়ে গেল।
কর্তব্যরত ডাক্তাররা প্রথমে ভেবেছিলেন ৩ জনই মৃত, কিন্তু পরীক্ষা করতেই দেখা গেল অনিতা দেওয়ান নিথর হলেও বাকি দুজনের শরীরে ধুকপুক করছে প্রাণ। ভাবুন তো সেই দৃশ্য, ওই নারকীয় অত্যাচারের পর ৫ ঘন্টা রক্তাক্ত ধান খেতে পড়ে থাকার পরেও তারা বেঁচে ছিলেন স্রেফ বিচার পাওয়ার আশায়। কিন্তু অনিতা দেওয়ান, তার শরীর ছিল তখন স্রেফ এক টুকরো বিবস্ত্র মাংসের পিণ্ড। এরপর শুরু হলো ময়না তদন্ত। ডাক্তাররা অনেক কেস দেখেছেন, অনেক বিভৎসতা দেখেছেন, কিন্তু অনিতা দেওয়ানের শরীরের সামনে দাঁড়িয়ে সেদিন এক অভিজ্ঞ মহিলা ডাক্তারকেও স্তব্ধ হয়ে যেতে হয়েছিল। ময়না তদন্ত শুরু হতেই বেরিয়ে এলো এমন এক সত্য যা শুনে আজও মানুষের রাতের ঘুম উড়ে যায়। অনিতার যৌনাঙ্গের ভেতরে কিছু একটা আটকে ছিল। ডাক্তাররা যখন পরীক্ষা করলেন, দেখলেন সেটি কোনো সাধারণ আঘাত নয়। শরীরের গভীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল প্রায় ১ ফুট লম্বা একটি ভারী ধাতব টর্চ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ১ ফুট লম্বা একটি মেটালিক টর্চ। অনিতার অপরাধ কি এতটাই বড় ছিল যে তার শরীরকে ধ্বংস করার জন্য এই অমানবিক পদ্ধতি বেছে নিয়েছিল সেই হায়নারা? কথিত আছে, ময়না তদন্তকারী সেই মহিলা ডাক্তার অনিতার শরীরের ভেতর থেকে সেই রক্তমাখা ধাতব টর্চটি বের করার সময় নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারেননি। পাশবিকতার এই চরম নিদর্শন দেখে তিনি ময়না তদন্তের টেবিলের পাশেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। এটি কেবল ধর্ষণ ছিল না, এটি ছিল শরীরের ওপর চালানো এক সুপরিকল্পিত সার্জিক্যাল টর্চার। সেই টর্চটি কি কেবল শরীরের ভেতরে আলো ফেলার জন্য ব্যবহার করা হয়েছিল, নাকি সেটি ছিল প্রতিবাদের কণ্ঠস্বরকে চিরতরে ছিঁড়ে ফেলার এক পৈশাচিক অস্ত্র? আজ যখন আমরা আরজি করে সেই তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টের কথা শুনি, যেখানে বলা হয়েছে তার শরীরের ভেতরে মানুষের কামড় আর হাড় ভেঙে যাওয়ার চিহ্ন ছিল, তখন কি আপনাদের মনে পড়ে না অনিতা দেওয়ানের সেই ধাতব টর্চের কথা? ৩৪ বছর আগে যেভাবে শরীরকে যুদ্ধের ময়দান বানিয়ে ফেলা হয়েছিল, আজ ২০২৪-এ এসেও কি আমরা সেই একই ধরনের বিকৃতি দেখছি না? বানতলা সেই ধাতব টর্চটি আজ আর কোনো গোদামে নেই, কিন্তু সেই নিষ্ঠুর মানসিকতা আজও বাংলার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। ন্যাশনাল মেডিকেল কলেজের সেই মর্গের দেওয়ালে আজও হয়তো অনিতার সেই বোবা চিৎকার প্রতিধ্বনি দেয়। যে ডাক্তার সেদিন জ্ঞান হারিয়েছিলেন, তিনি কি জানতেন যে কয়েক দশক পরে বাংলার অন্য এক সরকারি হাসপাতালে তারই অন্য এক উত্তরসূরিকে ঠিক একই ধরনের বিভৎসতার শিকার হতে হবে? বানতলার সেই ভয়ঙ্কর ময়নাতদন্তের রিপোর্ট ধামাচাপা দেওয়া হয়েছিল অনেক চেষ্টায়, কিন্তু আজ ইতিহাসের পাতা উল্টাতে গিয়ে সেই রক্তমাখা টর্চটি বারবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এটি কেবল একটি অস্ত্র ছিল না, এটি ছিল প্রশাসনের সেই অন্ধকারের প্রতীক যা আজও আমাদের ঘিরে রেখেছে। বানতলা ধান খেতেই তখনও রক্ত শুকায়নি। মৃত অনিতা দেওয়ান আর মুমূর্ষু উমা ও রেণু ঘোষের ক্ষতবিক্ষত শরীরগুলো যখন বিচার চাইছিল, ঠিক তখনই রাইটার্স বিল্ডিংয়ে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে এক নির্লজ্জ রাজনৈতিক প্রহসনের চিত্রনাট্য লেখা হচ্ছিল। ক্ষমতার দম্ভে অন্ধ শাসকরা সেদিন বুঝতে পেরেছিলেন এই ঘটনার সত্য প্রকাশ পাওয়া মানেই সরকারের ভিত নড়ে যাওয়া। তাই শুরু হলো ভিকটিম ব্লেমিং বা দোষীদের আড়াল করার এক নোংরা খেলা। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর এক প্রেস কনফারেন্স ডাকলেন। সারা বাংলার মানুষ আশা করেছিল তিনি হয়তো অপরাধীদের শাস্তির কথা বলবেন, কিন্তু তিনি যা বললেন তা শুনে সভ্য সমাজ বাকরুদ্ধ হয়ে গেল। তিনি এক অদ্ভুত এবং হাস্যকর তথ্য খাড়া করলেন। তিনি দাবি করলেন গ্রামবাসীরা ওই স্বাস্থ্যকর্মীদের শিশু অপহরণকারী ও পাচারকারী বলে ভুল করেছিল, তাই এই জনরোষ। ভাবুন একবার, ৩ জন উচ্চপদস্থ সরকারি অফিসার স্বাস্থ্য দপ্তরের চিহ্নিত গাড়ি নিয়ে সরকারি কাজে গিয়েছিলেন, তাদেরকে কিনা পাচারকারী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলো। এটা কি কেবল ভুল ছিল, নাকি খুনিদের হাতে
জনরোষের ঢাল তুলে দিয়ে বাঁচানোর এক মরিয়ার চেষ্টা। কিন্তু নাটকের ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। যখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে এই পৈশাচিক ঘটনা নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলো, তিনি যে উত্তরটি দিয়েছিলেন তা বাংলার রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। তিনি অত্যন্ত নির্বিকারভাবে তার সেই চিরচেনা ঠান্ডা গলায় বলেছিলেন, এমন তো হয়েই থাকে, এমন ঘটনা তো ঘটে থাকে। একটি রাজ্যের প্রশাসনিক প্রধান, যার দায়িত্ব ছিল মা বোনেদের নিরাপত্তা দেওয়া, তিনি এক ভয়াবহ গণধর্ষণ আর খুনের ঘটনাকে স্রেফ সাধারণ তকমা দিয়ে উড়িয়ে দিলেন। এই একটি বাক্যেই সেদিন অপরাধীরা বুঝে গিয়েছিল যে তাদের গায়ে পুলিশের লাঠি ছোঁয়ার ক্ষমতা কারণ নেই, কারণ স্বয়ং বড় কর্তা একে স্বাভাবিক বলে সার্টিফিকেট দিয়েছেন। এই এমন তো হয়েই থাকে মানসিকতা আসলে এক ভয়ঙ্কর সিগন্যাল ছিল। এটা ছিল অপরাধীদের জন্য অভয়দান আর প্রতিবাদীদের জন্য এক চরম ধিক্কার। আর যখন আরজিকর কাণ্ডের পর আমরা দেখি প্রশাসনের কোনো আধিকারিক ঘটনাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা মৃতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, তখন কি আপনাদের মনে পড়ে না প্রশান্ত সুরের সেই শিশু পাচারকারী তত্ত্বের কথা? আর যখন বলা হয় আন্দোলন করে কি হবে, তখন কি কানে বাজে না জ্যোতি বসুর সেই বিখ্যাত উক্তি, এমন তো হয়েই থাকে? 90-এর সেই দম্ভ আজও বিদায় নেয়নি। সেদিন বানতলা কাণ্ডের অপরাধীদের বাঁচাতে যে ঢাল ব্যবহার করা হয়েছিল, আজও কি আমরা সেই একই ধরনের রক্ষা কবচ দেখছি না? ক্ষমতার রং বদলেছে, কিন্তু শাসকের মুখ থেকে বেরোনো সেই নির্লজ্জ বয়ানগুলো পাল্টায়নি। অনিতা দেওয়ানরা সেদিন কেবল হায়নাদের হাতে ধর্ষিত হননি, তারা দ্বিতীয়বার ধর্ষিত হয়েছিলেন এই রাজনৈতিক বয়ানের মাধ্যমে। যে সরকার খুনিদের ভ্রান্ত গ্রামবাসী বলে আড়াল করতে চায়, সেই সরকারের কাছে কি আদেও কোনো বিচার আশা করা যায়? বানতলা কাণ্ডের পর কয়েক দশক কেটে গেছে, গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, কিন্তু অনিতা দেওয়ান বা অবনী নাইয়ার পরিবার কি আজও সেই বিচার পেয়েছে? উত্তরটা আমাদের সবার জানা, না। কেন পায়নি? তার উত্তর লুকিয়ে আছে সেই রাতে বানতলার সেই জ্বলন্ত গাড়িটির মধ্যে। ইউনিসেফের দুর্নীতির যে অকাঠ্য প্রমাণগুলো অনিতা দেওয়ান গোসাবা থেকে সংগ্রহ করেছিলেন, সেই সমস্ত নথিপত্র ওই গাড়ির আগুনেই ছাই হয়ে গিয়েছিল। আর যা অবশিষ্ট ছিল তা লোপাট করা হয়েছিল প্রশাসনের অন্দরমহল থেকে। তদন্তে নেমে পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল, তারা ছিল নিচুতলার কিছু চুনোপুটি। আসল মাস্টারমাইন্ড কারা? কারা ওই রাতে বানতলার পার্টি অফিস থেকে নির্দেশ দিয়েছিল গাড়িটি পুড়িয়ে দেওয়ার জন্য? সেই ফাইলগুলো আজও নবান্ন বা রাইটার্স বিল্ডিংয়ের কোনো অন্ধকার কোণে ধুলো চাপা পড়ে আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তৎকালীন ডিরেক্টর ডি বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে স্বীকার করেছিলেন, অনিতা দেওয়ান যা জানতে পেরেছিলেন তা প্রকাশিত হলে তৎকালীন পঞ্চায়েত ব্যবস্থা কেলেঙ্কারি বেরিয়ে পড়ত। তাই অনিতাকে মারার চেয়েও বড় কাজ ছিল তার সংগ্রহ করা প্রমাণ নষ্ট করা। আজ যখন আমরা আরজিকর কাণ্ডের দিকে তাকাই, আমাদের কি এক অদ্ভুত যোগসূত্র নজরে পড়ে না? অনিতার ক্ষেত্রে প্রমাণ পোড়ানো হয়েছিল রাস্তার উপর গাড়িতে আগুন দিয়ে, আর অভয়ার ক্ষেত্রে কি আমরা দেখছি না কিভাবে হাসপাতালের সেই সেমিনার রুমের পাশের দেওয়াল তড়িঘড়ি ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল? যেভাবে বানতলার পুলিশ 5 ঘন্টা পর পৌঁছেছিল, আজও কি ঠিক একইভাবে সময়ের গোলক ধাঁধায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে না? 90-এর সেই ধামাচাপা দেওয়ার সংস্কৃতি আজও 1 ইঞ্চি বদলায়নি। অনিতা দেওয়ানের ফাইল আজও বিচার প্রার্থী, কারণ সেই ফাইলে যাদের নাম ছিল তারা ছিল সিস্টেমের অত্যন্ত ঘনিষ্ঠ। ঠিক যেমনটা আমরা আজও সন্দেহ করি, ক্ষমতার রং যেটাই হোক না কেন, দুর্নীতির থিওরিটা কিন্তু একই। প্রমাণ শেষ করে দাও, তবেই অপরাধী শেষ। বানতলা থেকে আরজিকর, মাঝখানের এই 34 বছরে আমরা কেবল একটা জিনিসই শিখেছি, আর তা হলো কিভাবে এক সত্যকে ধামাচাপা দিয়ে অন্য এক মিথ্যা বয়ান তৈরি করতে হয়। অনিতা দেওয়ান আর অভয়া, মাঝখানে দীর্ঘ 34 বছরের এক রক্তাক্ত ব্যবধান। কিন্তু আজও এই দুই মেয়ের গল্প যখন আমরা পাশাপাশি রাখি, তখন এক অদ্ভুত বিষণ্ণতা আমাদের ঘিরে ধরে।
অনিতা দেওয়ানের সেই আর্তনাদ কি সত্যিই বানতলার সেই ধান খেতেই হারিয়ে গিয়েছিল, নাকি সেই আর্তনাদই আজ 2024-এ এসে অভয়ার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে? ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছিল, 1990 সালে সেই বিভীষিকাময় 30শে মে যদি আমরা চুপ না থাকতাম, যদি সেদিন সেই এমন তো হয়েই থাকে দম্ভকে আমরা ধুলোয় মিশিয়ে দিতে পারতাম, তবে কি আজ আরজি করের এই সেমিনার রুম রক্তে লাল হতো? আমাদের নীরবতাই আসলে এই দানবীয় সিস্টেমকে পুষ্টি জুগিয়ে বড় করেছে। অনিতা থেকে অভয়া, এই লড়াই কি তবে বৃথাই যাবে? গসিপ গ্যালারির বন্ধুরা, আজ বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন রেখে যাব। আমরা কি আজও সেই ভয় আর সিস্টেমের দাস হয়ে থাকবো, নাকি অনিতা আর অভয়ার রক্তে ভেজা এই মাটির মর্যাদা রক্ষা করতে একজোট হব? মনে রাখবেন, ইতিহাস তাদেরই ক্ষমা করে না যারা অন্যায় দেখেও অন্ধের মতো মুখ ফিরিয়ে থাকে। আজ সময় এসেছে সেই অন্ধকার থিওরিকে ভেঙে ফেলার, যেখানে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই নারকীয় শাস্তি পেতে হয়। অনিতা দেওয়ান বিচার পায়নি, কিন্তু অভয়া যেন বিচার পায়। এই দায়িত্ব এখন আমাদের সবার। ভালো থাকবেন আর প্রতিবাদ জারি রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।